দফায় দফায় হামলার শিকার হয়েছেন এনসিপির নেতাকর্মী বিএনপিকে নিয়ে কঠিন মন্তব্য করায় অবশেষে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন সরকার। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। যারা আগে লন্ডন শিলংয়ে ছিলেন তারা জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে জনগণের উপর জুলুম করছে, এমন মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সিলেটে আবারও এনসিপিকে ডলা দিয়েছে সেই এলাকার ছাত্র দলের নেতাকর্মীরা। জঙ্গি অভ্যুত্থানের পর এনসিপি রাজাকারের বাচ্চারা, এরা যে জামাতের একটা পার্ট, একটা অর্গান, এটা যখন প্রমাণ হলো, বাংলাদেশের মানুষ তখনই কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। তখন এই এনসিপির চোর বাটপারদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? হবিগঞ্জের পরে আজকে আবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এনসিপির গাড়িবহর। দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের মধ্যে কি চলতেছে আপনারা সকলেই জানেন, এই সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। দর্শক শ্রোতা, এনসিপির নেতাকর্মী দফায় দফায় হামলার শিকার হচ্ছে। এনসিপির নেতাকর্মীদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছেন ছাত্রদল। এমনই অভিযোগ তুলেছেন এনসিপির নেতাকর্মী সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম সবাই এমনই দাবি তুলেছে যে ছাত্রদলের নেতাকর্মী আওয়ামী লীগের মতোই তাদের উপরে হামলা চালাচ্ছে। দর্শক শ্রোতা, সার্জিস আলম এমনও বলেছে যে শেখ হাসিনার চেয়েও ছাত্রলীগের চেয়েও ভয়াবহ পরিণতি হবে এই ছাত্র দলের, তারেক রহমানের। দর্শক, সবকিছু মিলিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন বিএনপিকে নিয়ে। অবশ্য বিএনপিকে নিয়ে নানান ধরনের বক্তব্য দেওয়ার কারণে বিএনপি তাদের উপর কঠিন অ্যাকশন নিয়েছেন। দর্শক শ্রোতা, কেন বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলো এনসিপি, এর প্রতিবাদে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন সরকার। কি অ্যাকশন নিয়েছে আজকের ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। আমরা গতকালকে রাত্রে মামলাটা করেছি এবং সেই মামলাতে যারা ভিডিও ফুটেজে ছিল, যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। আমরা গতকালকে অভিযোগ দিয়েছি, তো সেখানে আবার অভিযোগে কিছু কারেকশন আসতেছে। বিকজ দ্যাট আমরা একজন ব্যক্তি ওইখানে নাম আছে যার নামটা ওইখানে ভিডিওতে ছিল না। ফলত উনি জানিয়েছেন এসপি যে আজকে যখন ফুল কারেকশনটা চলে আসবে, আজকে ইনশাল্লাহ আমরা জিআর কোডটা পেয়ে যাব। তবে আমরা আশা করব যে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন ওনারা বিচার করবেন। এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে, আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান, আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে, সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? একটু আগে হামলা হয়েছে সিলেটে, 5 প্লাটুন হলো বিজিবি নামানো হয়েছে। প্লাটুনের বিজিবি নামানোর পরে তাহলে হামলাটা কেন হলো এখন? আমাদের আপনারা জানেন যে ছাত্র শক্তির একজন কুড়িগ্রামের আহ্বায়ক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? এরা কারা? ছাত্রদল নাকি ছাত্রলীগ?
এনসিপি পাইলেই ধোলানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সার্জিস নাসুর পাটোয়ারিকে দেখলে মনে হয় এক শ্রেণীর মানুষের শরীরে উত্তপ্ত হয় ব্লাড। কি রাগ করলা? তবে আমি করছি। মূল ঘটনা বলছি, গোলাপগঞ্জের ঘটনার আগে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও ক্রিটিসিজম করে ভিডিও বানাইতাম, এর যে রেজাল্ট অনেক বছর দেশে ঢুকতে পারে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে কখনো কোনো ভিডিওতে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া ভিডিও ডাউন করা হয় নাই। কিন্তু আমি নাহিদ, সার্জিস, নাসিরদেরকে নিয়ে যে ভিডিওটা বানাইলাম, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না কেন? আমি জানি যে কেন পাচ্ছেন না। এনসিপির পক্ষ থেকে তাদের যে বট বাহিনী আছে অথবা ভাড়াটের টিম আছে, তারা আমার পেজের উপরে আমার ভিডিওর উপরে ফেক কপিরাইট স্ট্রাইক মারছে 5টা-6টা ভিডিওতে। এখন এটা যে বানাইতেছি, এটা আপনি কতক্ষণ দেখতে পারেন জানি না, ঠিক আছে? কারণ সমালোচনা কেউ নিতে পারে না। আচ্ছা ভাই, আমরা কি কোনো বানাইয়া কথা বলতেছি? আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি, হয়তো অন্যভাবে ডিস্টারবেন্স করা হচ্ছে না, কিন্তু ভিডিও বানাইলে ভিডিওর উপর কপিরাইট স্ট্রাইক দেওয়া হচ্ছে। আমি এনসিপির ভাইদেরকে বলবো, যারা আছেন আইডি লুকায় এগুলো না করে যদি মাইকা দুধ পিয়া থাকেন, তাহলে সরাসরি প্রকাশ্যে এসে বলেন যে তুই আর ভিডিও বানাবি না, তাহলে আমরা বুঝবো যে আপনাদের কলিজা কত বড়, ঠিক আছে? এই গুপ্ত অবস্থা অনেক কিছু করা যায়। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোলাপগঞ্জ। এই মুহূর্তে মাত্র 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে গোলাপগঞ্জে ঘটে গেছে আরেকটা ঘটনা। গোলাপগঞ্জের আপনার যে কি বলা হয় যে একটা এরিয়া, প্রেক্ষাপট হচ্ছে এনসিপির নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। গাড়িবহর লক্ষ্য করে ইট, পাটকেল, বোতল নিক্ষেপ করা হয়। এতে সার্জিস আলমের গাড়ির পেছনের কাজ ভেঙে যায়, সাথে আরো কয়েকটা। এমনকি উচ্ছ্বসিত জনতা, নাকি এরা ছাত্রলীগ নাকি ছাত্রদল, যদিও সার্জিস আলম স্ট্যাটাস দিয়েছে এরা ছাত্রদল। এমনকি বলছে তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? সার্জিস তার স্ট্যাটাসে লিখছে 24 ঘন্টার ব্যবধানে আবারও হামলা। তো তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? অর্থাৎ এনসিপি মনে করতেছে এই ঘটনাটা সরকারের নির্দেশে অথবা ব্যাকআপ দিয়া এই এনসিপি যেখানেই যাচ্ছে এই মুহূর্তে শীর্ষ নেতারা তাদের উপর হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তো কমেন্ট যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ খুশি হচ্ছে, কিন্তু কেন আসলে এটা আমি নিজেও বুঝতেছি না। পরে গোলাপগঞ্জের 5 মাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করা হয়েছে বলে সার্জিস আলম অভিযোগ করেছে। সেখানে চাপাতি, রড, দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক গাড়ির উপর আক্রমণের চেষ্টা করে। হামলায় তাদের আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে সংরক্ষিত নারী আসনের যিনি এমপি সাহেবা আছেন মাহমুদা আলম মিতু ও অন্যান্য নেতাদের আপনার লক্ষ্যবস্তু ছিল। সার্জিস আলম এবং এনসিপি অভিযোগ করছে যে হামলাটি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা চালিয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এমন কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়। পুলিশ বলছেন যে ঘটনা ঘটছে সত্যি, তবে এনসিপি নেতাদেরকে নিরাপদে তারা সেই এলাকা থেকে বের করে দিয়েছেন এবং কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল হুট করে, এনসিপি নিজেরাই এখন মবের শিকার হচ্ছে। আবার আমরা যখন ভিডিও বানাচ্ছি, সমালোচনা করলেই ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া আমাদেরকে বন্ধ করার চেষ্টা চলছে, মুখ এবং ভিডিও, বা যেটা বাস্তবে তো বলতে হবে। গতকালকে সার্জিস আলম একটা বক্তব্যে বলছিল যে জুলাই আন্দোলনের ইস্যু নিয়ে কি প্রসঙ্গ পট করে বলে বসলো কি বিএনপির কবর রচিত হবে যদি জুলাই আন্দোলনের কোনো যে সনদ আছে ওটার ব্যাপারে যদি কোনো রকম রিঅ্যাকশন বা বিএনপি সেটা পাস না করায় 70% জনগণের মতামত। কিন্তু এই ধরনের বক্তব্য যখন দেয়, কোন দল তাদের জায়গা থেকে মেনে নিবে? এনসিপির মতো ছোট একটা দল তারা যদি এরকম রিঅ্যাকশন দেয়, তাহলে এই বড় দলগুলোর কর্মীরা কি ধরনের রিঅ্যাকশন দিবে? এমনকি তারা এটা নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, রাজু ভাস্কর্য থেকে অনেক জায়গায় ডাক দিচ্ছে। মজার বিষয় হচ্ছে সেখানে এখন জনগণ কানেক্ট হচ্ছে না। কেন? কারণ হচ্ছে কি, আপনি 3 দিন পরে পরে যখন যেই সরকারি বসবে এই সরকারের সাথে গুতাগুতি করবেন, আপনার মুখের ভাষার ব্যালেন্স থাকবে না, তখন বুঝতে হবে যে ঝামেলা তৈরি হবে। অপরদিকে নাসির পাটোয়ারি আজকের ঘটনা পরে বলতেছে এখন থেকে আমি চুপ, আর কোনো কথা বলবো না। দেখেন, কথা বলতে হবে, তবে ওই রকম কথা না যে এরকম কথা বলে রাজনৈতিকভাবে অন্য দল বা নেতা তারা আহত হন আর তাদের নেতাকর্মীরা এটাতে মনক্ষুণ্ণতা হয়। তো পারলে এটার বিরুদ্ধে মেরা দিয়েন, অ্যান্ড্রিউ লুকাস দিয়া বা লুকাসের মা কুকাস দিয়া মাইরেন ভাই, মারতেই পারবেন, কারণ বট বাহিনী দিয়ে সব সম্ভব। আমি জানি না কারা এই কাজটা করতেছেন, বাট 100% যেহেতু এনসিপি নিয়ে সমালোচনা করে ভিডিও বানাচ্ছি, তাদের টিম এই কাজটা করতেছে। মেইলও আসছে আমার কাছে। ভালো থাকুন। হবিগঞ্জের পরে আজকে আবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এনসিপির গাড়িবহর, এবং যে গাড়িতে সার্জিস আলম ছিলেন সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা হয়েছে যে সেখানে অন্তত 2 জন এমপি ছিলেন, কিন্তু ভেতরে 2 জন এমপি থাকা অবস্থায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে যে কারো প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সার্জিস আলমকে প্রচণ্ড বিমর্ষ এবং অসহায় দেখাচ্ছিল। তিনি নিজেই এই তথ্য গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তাদের বহরে যেহেতু বেশ অনেক এই ইউটিউবার সাংবাদিক রয়েছে, যাদেরকে মাল্টিমিডিয়া সাংবাদিক বলা হচ্ছে, তাদের কল্যাণে মূল গণমাধ্যম খবর পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরগুলো চলে আসে। খবরগুলো যখন চলে আসে তখন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল শুরু হয়। কি বলছেন সার্জিস আলম? এবং সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা আমরা দেখছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি
এই সিলেটে আক্রমণের শিকার হওয়ার পরে তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না। সত্যি কি নাসিরউদ্দিন পাটোয়ারি তার মুখ বন্ধ করবেন? মুখ বন্ধ করতে তো আর কেউ বলেনি। মূলত মুখের যে ভাষা, সেই ভাষা কন্ট্রোল করার কথা অনেকদিন থেকেই বলে আসছিলেন মানুষরা, বিশ্লেষকরা, সবাই, কিন্তু সেটা তিনি শুনছিলেন না। এবার দফায় দফায় আক্রমণের শিকার হওয়ার পরে, মার খাওয়ার পরে কি তার বোধোদয় হচ্ছে যে তার মুখ বন্ধ করা উচিত? চলুন একটু বুঝে দেখি সিলেটে আজকে কি হলো এবং এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয় ভবিষ্যতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হবিগঞ্জের পরে এবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সার্জিসের গাড়ির মানে পেছনের যে গ্লাস, সেই গ্লাস ভেঙে একেবারে কিছুই নেই এবং ইট মারার যে ঘটনা, ইট দিয়ে, লোহার রড দিয়ে এই ভাঙার দৃশ্য, ভিডিও আমরা দেখেছি। আপনারা একটু ভিডিও দেখে নিতে পারেন, 2-3টা ভিডিও থেকে একটু দেখে নিতে পারেন যে প্রথমে ইট মারা এবং আক্রমণ করা হচ্ছে, এই যে তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে এক ধরনের সার্জিস সহ আরেকজন উত্তরবঙ্গের একজন এমপি, তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। সার্জিস নিজে খুবই অসহায় চেহারা নিয়ে তার ভাঙা গাড়ির ছবি তুলছেন। এই ব্যাপারগুলো আমরা ভিডিওতে দেখেছি, ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখেছি। সার্জিস নিজেই জানিয়েছেন যে সিলেটে আমাদের গাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। এই কথা যখন সার্জিস বলছেন এবং মানে তিনি বলছেন যে মানে তারেক রহমান সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে বেশ মানে গরম গরম কথা বলেছেন, যেগুলো আমি আসলে ভাষায় প্রকাশ করতে চাই না, কারণ তাদের ভাষাগত প্রবলেমের কারণেই মূলত তৃণমূল, বিএনপি, ছাত্রদল এরা খেপেছে। এটা মোটামুটি এখন নিশ্চিত। তার মানে এই না যে এই আক্রমণ এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। কিন্তু আমার মনে হয় যে সার্জিস পাটোয়ারিরা যদি তাদের ভাষা সংযত করতে পারতেন, তাহলে বিপ্লবের, জুলাই বিপ্লবের 2 বছর না হতেই এরকম অবস্থা তাদের হয়তো হতো না। পাটোয়ারি কি বলছেন? পাটোয়ারি যেটা বলছেন সেটা আরও বেশি মজার। তার এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি আজ থেকে আর কথা বলবো না। কেন কথা বলবেন না? কি বলছেন তিনি? কথা বলবেন না এটা বলার পরেও যত কথা বলেছেন, ভিডিওতে দেখেছি, তার কথাগুলো শুনেছি, যত কথা তিনি বলেছেন সেই কথা কোনোভাবেই মিন করে না যে তিনি কথা বলবেন না। কি বলছেন তিনি? তিনি বলছেন আজকে থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেটার মাত্রা দেখব। সিলেটের গাড়ি বহরে হামলার পরে তিনি এই কথা বলেছেন। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। আমার উপর তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তিনি বলেন হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। মামলাতে যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে। ভুলে একটা নাম, মানে তারা ভুল করেছিল যে এই মানে আক্রমণের সঙ্গে ছিল না, তার নাম দিয়েছিল, সেই নাম কেটে দিচ্ছে, সেটাও তিনি বলছেন। কিন্তু আমরা জানি যে এখন পর্যন্ত মামলা হয়নি। স্থানীয় একটা পুলিশ ফাঁড়িতে তারা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সেটা মামলায় মানে পরিণত হতে কিন্তু আরেকটা বড় প্রসেস লাগে। পুলিশ সেটাকে মামলায় রূপান্তরিত করবে কিনা সেটা একটা বড় বিষয়। সিলেটে আজকে যেটা ঘটলো সেটার আগে আমরা দেখেছি যে হবিগঞ্জে ঘটনার পরে সিলেটের এনসিপি নেতারা গর্জে উঠেছিলেন, বলেছিলেন যে মানে এই ঘটনা যদি সিলেটে ঘটে তাহলে একটাকেও বাড়ি ফিরতে দেবো না, সবগুলোকে নিয়েই প্রয়োজনে মরবো, এরকম ঘোষণা সিলেটের নেতারা, এনসিপি নেতারা দিয়েছিলেন। কিন্তু সেই সিলেটেই আজকে এই ঘটনা ঘটলো। এখন পাটোয়ারিকে নিয়ে যে কথা, সত্যি কি তিনি মানে মুখ বন্ধ করবেন, কিংবা মানে পরপর কয়েকটা ঘটনা, এর আগে ঝিনাইদহে তিনি আক্রান্ত হলেন, হবিগঞ্জে মার খাওয়ার ঘটনা ঘটলো, একদিনের ব্যবধানে সিলেটে ঘটনা ঘটলো, এই একের পর এক এই দুর্ঘটনাগুলো কিংবা মার খাওয়ার কিংবা আক্রমণের শিকার হওয়ার পরে কি পাটোয়ারির বোধোদয় হচ্ছে যে তার লাগাম ছাড়া কথার কারণেই মূলত তৃণমূলের, বিএনপি, ছাত্রদল এরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাদের যেখানেই দেখছে সেখানেই এই অবস্থা করছে। এবং হবিগঞ্জ সিলেটের পরপরের এই 2 ঘটনা বলে দেয় যে তারা এখন বাংলাদেশে কোথাও আর মানে কি বলবো, যে নিরাপত্তার সহিত এই কাজগুলো কিংবা তাদের রাজনীতির কর্ম করতে পারবেন না যদি তারা তাদের জায়গায় মানে নিজেদেরকে সংশোধন না করেন। কিন্তু কোনোভাবে, আবারও বলছে, কোনোভাবে এই যে আক্রমণের ঘটনা, প্রতিপক্ষকে ঘায়েল করা, মানে গাড়ি ভাঙা, মারপিট করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকারি দল হিসেবে তো আরও গ্রহণযোগ্য নয়।
সরকারি দল নিশ্চয়ই তাদের নেতাকর্মীদের মানে বোঝাতে সক্ষম হবে, কিংবা এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এই ব্যাপারটা যেমন আমরা সমর্থন করতে পারি না, তেমনি নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজনীতির নামে যে মানে শিষ্টাচার বহির্ভূত অশ্লীল কথাবার্তাগুলো লাগামহীনভাবে বলে যাচ্ছেন, সেগুলোও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে উঠছে কিন্তু এই লাগামহীনতার কারণে। আবার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই এটা বলছেন, কেন বলছেন আমি জানি না, এটাও বলছেন যে বিএনপি এবং এনসিপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। সমঝোতা কি, যে বিএনপি আসলে চাইছে এনসিপি প্রধান বিরোধী দল হয়ে উঠুক, জামাতের মানে ক্ষমতা কমে যাক, জামাতে যেন তাদের প্রভাব মানে হারিয়ে ফেলে, সেই জায়গায় এনসিপি যেন মানে একটু হাইলাইট হয়। এনসিপিকে হাইলাইট করা তাদের জন্য উপকার, কারণ জামাতকে মোকাবেলা করা চাইতে এনসিপিকে মোকাবেলা করা তাদের জন্য সহজ হবে। এরকম ন্যারেটিভও প্রচার করা হচ্ছে, যদিও এই ন্যারেটিভের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই একমত হতে চাই না। কারণ এনসিপিকে যদি স্কোপ দেওয়া হয়, জামাতের জায়গায় যদি বিএনপি মনে করে এনসিপি নিরাপদ, তাদেরকে স্কোপ দেওয়া হবে, তাহলে বিএনপির জন্য সেটা মহা বিপদের কারণ হবে। কারণ জামাত যতটা না ধ্বংসাত্মক হবে, আক্রমণাত্মক হবে, তার চাইতে 1000 গুণ বেশি ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক হবে এনসিপি, যাদেরকে মানে তাদের মানে মানে যারা ন্যারেটিভ প্রকাশ করছেন, এই ন্যারেটিভ অনুযায়ী যদি তাদেরকে শক্তিশালী করা হয়, তাহলে সেই শক্তি বিএনপির পক্ষে ঠেকানোটা পরবর্তীতে মুশকিল হয়ে যেতে পারে। দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সিলেট হলো আদতেও কি আগামী কয়েকদিন 5 তারিখ পর্যন্ত আগস্টের যে জুলাই পদযাত্রা হবে বলে মনে হচ্ছে, সেগুলোকে আদৌ আর হবে? আদৌ কি বাংলাদেশে কোথাও তারা নিরাপদ থাকবেন? সিলেটে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করেও কিন্তু তাদেরকে রক্ষা করা যায়নি। অন্য কোথাও জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে, এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয়, এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণ অভ্যুত্থানের হুমকি দেয়, এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন, এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন, তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। আপনারা সরকারের নির্বাচিত মন্ত্রীদেরকে আপনারা গালিগালাজ করবেন আর বলবেন যে আমরা কিছু বলতে পারবো না, এটা তো ভাই হয় না। সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত, সেগুলো শক্তভাবেই মোকাবেলা করা হবে। আর আমরা তো গণঅভ্যুত্থান হুমকি দিয়ে আমাদের কিছু হচ্ছে না। জামাতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামাত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না। দেখেন, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে কি বলেছিল? জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। আমি এতটুকু স্পষ্ট করতে চাই, জামাত এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। এবং ইতিমধ্যে তাদের এই আন্দোলন হুমকি ধামকি দেখে মানুষ হাসাহাসি করতেছে, যেখানে সরকারি দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে তিনি এই দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, সেখানে জামাতের এমপিদের কর্মকাণ্ড দেখেন নাই। কেউ চায় পর্দা, কেউ চায় ওভেন, আবার কেউ চায় গাড়ি, কেউ চায় অফিস। এগুলো তাদের কমিটমেন্ট ছিল। নির্বাচনের আগে বলেছিল যে ক্ষমতায় গেলে আমরা সরকারি সুযোগ সুবিধা নিব না। এখন তারা বলছে যে সরকারের একজন এমপি যে সুযোগ সুবিধা পায় আমিও তাই পাবো। তাহলে আপনি কিভাবে বিরোধী দল থাকবেন? সরকারের সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে নিয়ে বিরোধী দল হিসেবে থাকা যায় না। মানুষ এই বিরোধী দলকে বিরোধী দল হিসেবে মানতেছে না। এই জন্য প্রতিনিয়ত তারা গণঅভ্যুত্থান হুমকি দিচ্ছে। কেউ কেউ বলছে যে একদিনের মধ্যে সরকার পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে নাকি পতন ঘটিয়ে দিবে। আমি দেখলাম যে কর্নেল অলি সাহেব তিনি বললেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে নামে 1 সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন নিশ্চিত হবে। নামেন না কেন? নিষেধ করেছে কেউ? আমি আগেই চ্যালেঞ্জ করেছিলাম, আজকেও বলছি, এই যে 11 দলীয় জোট,
এখন তো 9 দলীয় জোট, এই জোটের মধ্যেই তো প্রতারণা। আপনাদের ভাঙন শুরু হয়ে গেছে, আগে নিজেদের পতন ঠেকান, এরপরে বিএনপির পতন ঘটাইতে আইসেন। আপনাদের নেতৃত্বে কোনো আন্দোলন সংগ্রাম হবে না, বরং এতটুকু বলতে চাই, এই বাংলাদেশে জামাত ইসলাম যে রাজনীতি করছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক মন্ডলী, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। ধন্যবাদ।